ইমরান আবার হাসতে লাগলো, আর সে নিজেই বসা থেকে শূন্যে উঠে গেল। এটা দেখে প্রত্যেকের চোখ কপালে উঠল। ইমরান চোখের ইশারায় সকল জিনিসপত্র লণ্ডভণ্ড করতে লাগলো। মনে হচ্ছে বাড়ির মধ্যে তুফান শুরু হয়েছে, আর প্রত্যেকটা জিনিস প্রত্যেকের দিকে ছুঁড়ে মারতে লাগলো। এনায়েত একধারে দোয়া পড়ে যাচ্ছে, তাই কোনো কিছু ওকে আঘাত করছে না। প্রিয়া, এসব হচ্ছে কি? প্রিয়ার কথা শেষ হওয়ার আগেই একটা চেয়ার ওর গায়ে এসে লাগলো। প্রিয়া মাটিতে পড়ে গেল। সিহাব দৌড়ে প্রিয়ার দিকে যেতেই একটা টেবিল এসে ওর পায়ে লাগলো। সিহাব সেখানে মুখ থুবড়ে পড়ে গেল। সিহাব ওই অবস্থায় প্রিয়ার কাছে এসে ওকে নিয়ে সিঁড়ির পিছনে গিয়ে বসলো। এদিকে ইমতিয়াজ আর তৃণাও বেশ আঘাতপ্রাপ্ত হয়েছে। ওরা গিয়ে রান্নাঘরে আশ্রয় নিল। ইমরানের ওই অবস্থা দেখে তৃণা কান্না করতে করতে বলল, কি হচ্ছে আমার ছেলের সাথে? ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। এনায়েত দোয়া করতে পড়তে ওর ব্যাগ থেকে এক বোতল বের করে সেটার ভিতরে থাকা পানি ইমরানের দিকে ছুঁড়ে মারতেই ইমরান সোফার ওপর পড়ে গেল। সাথে সাথে সব একদম স্থির হয়ে গেল। ইমরানকে পড়ে যেতে দেখে তৃণা আর ঠিক থাকতে পারল না। দৌড়ে ওর কাছে ছুটে আসতে চাইলে এনায়েত বাধা দিয়ে বলল, ভুলেও ওর কাছে যাবেন না, আপনি যেতে বারণ করছেন। অত উঁচু থেকে না জানি পড়ে গিয়ে কোথায় ব্যথা পেল, কিছু হয়নি ওর। তৃণা তাও ছুটে যেতে চাইলে ইমতিয়াজ এসে ধরল। তৃণা ধস্তাধস্তি শুরু করলে প্রিয়া দৌড়ে এসে তৃণাকে ধরল আর বলল, ভাবি শান্ত হও, এমন পাগলামি করছো কেন? চোখের সামনে ছেলের অবস্থা দেখলে ঠিক থাকবো কি করে? ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। এনায়েত ইমরানের কাছে এগিয়ে গেলে ইমরান চোখ বড় বড় করে বলে, আমায় তুই তাড়াতে পারবি না, তোর মতো কত দেখলাম, এখন বল তুই কি চাস? বলবো না। আচ্ছা। এনায়েত এই বলে একটি তসবির মতো কিছু একটা বের করে ইমরানের গলায় দিতেই সে জোরে চিৎকার করে হাত পা ছোটাছুটি করতে লাগলো। এটা দেখে তৃণা আরও কান্নায় ভেঙে পড়ল। এনায়েত বলল, যতক্ষণ না বলবি ততক্ষণ এমন যন্ত্রণা ভোগ করবি, তাই বলছি বল। বলবো, তার আগেই যন্ত্রণা থেকে মুক্ত কর। এনায়েত তসবিহের মতো জিনিসটি সরালো, তারপর বলল, এখন বল। এই বাড়ি করার পূর্বে এখানে একটি বড় বটগাছ ছিল, সেখানে আমার 3 ভাই থাকতাম। কিন্তু হঠাৎ একদিন এক লোক এসে সেই গাছ কাটার সিদ্ধান্ত নিল। আমরা গাছ থেকে মানুষকে ফেলে দেওয়া সহ স্বপ্নের মাধ্যমে নিষেধ করলাম, কিন্তু ওরা শুনল না। তারপরও গাছ কাটলো। আমরা চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তখন আমার এক ভাই সাপের রূপ নিয়ে সেখানে এসেছিল। ওরা করলো কি, সবাই মিলে ভাইকে হত্যা করলো। সেই সাথে আমাদের এখানে জাদু টোনা করে বন্দি করলো, যার ফলে এখানে রয়ে গেলাম। আমরা না পারলাম প্রতিশোধ নিতে, আর না পারলাম মুক্ত হতে। যখনই মুক্ত হতে চেয়েছি তখনই বাধা দিয়েছে। আমার কাজ সম্পূর্ণ করার আগেই আবার বন্দি করেছে। তো তুই এখন কি চাস সেটা বল। এই বাড়ির আসল মালিক যে ছিল তাকে হত্যা করতে চাই, আর যদি সেটা না করতে পারি তাহলে তোরা সবাই মরবি। এই বলে ইমরানের মধ্যেকার থাকা সেই অশরীরই হাসতে লাগলো। এনায়েত বলল, এটা তুই করতে পারবি না। আমি পারি কিনা দেখ তবে। এমন সময় চারদিক অন্ধকার হয়ে এলো, আর বাইরে জোরে বাতাস বইতে শুরু করলো। ইমরান হাসতে হাসতে বলল, এতদিন আমি একা ছিলাম, কিন্তু এখন আমার ভাইও আছে। এমন সময় সকলের চোখ গেল বাড়ির এক কোণে। সেখানে কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, শরীর থেকে তার কালো ধোঁয়া বের হচ্ছে। সে এগিয়ে আসতে লাগলো। সবাই ভয়ে পিছিয়ে যেতে লাগলো। এনায়েত কিছু পড়তে যাবে, তখন দেখলো ওর মুখ একদম বন্ধ হয়ে আছে, এমনকি হাত পা নাড়াতে পারছে না সে। এনায়েত বুঝতে পারলো এবার আর কেউ বাঁচতে পারবে না। এনায়েত ইমরানের দিকে তাকালো। তখন ইমরান বলল, যদি বাঁচতে চাস তবে ওর গলা থেকে সেই লকেট ছিঁড়ে ফেল, নয়তো শুধু তোরা নাই, এলাকার সকলে মরবে। সিহাব, কে সেই লোক? ইমরান, খোঁজ নে। ইমতিয়াজ তৎক্ষণাৎ মাসুদকে ফোন করলো। মাসুদ তখন সেই লোকের নাম বলল। নাম শুনে ইমতিয়াজ হতবাক, কারণ সে আর কেউ নয়, সে হলো ওরা যে বাসায় ভাড়া থাকতো সে বাড়ির মালিক শামীম। ইমতিয়াজ ইমরানের কাছে এসে অনেক অনুরোধ করলো যেন এমনটা না করে। তখন ইমরান বলল, সে যদি কার ভুলের জন্য ক্ষমা চায় তবে আমি সকলকে ছেড়ে দিব, নয়তো ওকে মারব। সিহাদ ইমতিয়াজের দিকে তাকিয়ে বলল, এছাড়া আর কোনো উপায় নেই, আমাদের ওনার কাছে যেতে হবে। ইমতিয়াজ ইমরানকে বলল, আমরা ওনাকে নিয়ে আসছি, তবে তোমরা এদের ক্ষতি করবে না তো? আমরা মানুষের মতো বিশ্বাসঘাতক নই। সিহাব আর ইমতিয়াজ দেরি না করে শামীমের কাছে এলো। শামীম সব শুনে হাসতে হাসতে বলল, আমি জানতাম তোমরা আসবে, আমি তোমার সব কথা শুনবো, তবে তোমার বোনকে আমার সাথে বিয়ে দিতে হবে। সিহাব, মেয়ের বয়সী কাউকে বিয়ের কথা বলতে লজ্জা করে না? শামীম, তুই কে রে, আমাদের কথার মধ্যে নাক গলাচ্ছিস কেন? সিহাব, কারণ আমি প্রিয়াকে ভালোবাসি, ওর দিকে তাকালে না তোর চোখ উপড়ে ফেলবো। ইমতিয়াজ, সিহাব প্লিজ থামো। শামীম রেগে গিয়ে বলল, আমার বাসায় এসে আমায় ধমকাস? যা বের হ আমার বাড়ি থেকে, দুজনই বের হ। শামীম দুজনকে ধাক্কা দিতে লাগলো। সিহাব রেগে গিয়ে শামীমকে ধাক্কা দিলে সে তাল সামলাতে না পেরে পড়ে গেল।
আর সেই সময় সিহাব শামীমের গলা থেকে সেই তাবিজ খুলে নেয়। সিহাবের এমন কাণ্ডে শামীম দারোয়ানকে ডেকে দুইজনকে বের করে দিতে বলে। সিহাব আর ইমতিয়াজ আর কোনো ঝামেলা না করে বাড়ি থেকে বের হয়ে আসে। বাইরে এসে ইমতিয়াজ জিজ্ঞেস করে, তাহলে এখন কি হবে? সিহাব তাবিজ দেখায়। এটা দেখে ইমতিয়াজ চোখ বড় বড় করে বলে, তাহলে তো এখন ওর মতো মানুষের এমন হওয়াই উচিত। ইমতিয়াজ কিছু বলতে যাই তখনই বাড়ির ভিতর থেকে শামীমের জোরালো চিৎকার ভেসে আসে। চিৎকার শুনে ওরা আর দেরি না করে তাড়াতাড়ি বাড়ির মধ্যে গেল। ওদের সাথে ফ্ল্যাটের বাকি মানুষগুলো শামীমের ফ্ল্যাটে এসে দেখল শামীমের রক্তাক্ত লাশ পড়ে আছে। ওর পাশে দাঁড়িয়ে আছে কালো ছায়া, যেটা দেখে সকলে ভয় পেয়ে গেল। সিহাব ইমতিয়াজের দিকে তাকালো, তার মানে সে তার প্রতিশোধ নিয়েছে। ওরা আর এক মুহূর্ত দেরি না করে বাসায় এলো, আর এসে দেখলো ইমরান তৃণার কোলে বসে আছে। এমন সময় সারা বাড়ি একবার কেঁপে উঠল, আর গায়েবী আওয়াজে কেউ একজন বলল, আজ থেকে তোমরা সবাই মুক্ত। এটা শুনে ইমতিয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে সোফায় বসে পড়ল। এনায়েত বলল, আজ থেকে আর কোনো ছায়া তোমাদের ডিস্টার্ব করবে না, কারণ সে তার প্রতিশোধ নিয়ে নিয়েছে। আর এটাই বলে চলে গেল। ইমতিয়াজ সিহাবের দিকে তাকিয়ে বলল, তুমি তো আমাদের চিনো না, তারপরও এত কিছু কেন করলে? তৃণা, কেন আবার? তোমার বোনের জন্য। সিহাব মাথা নিচু করে মুচকি হাসছে। প্রিয়া তৃণার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। ইমতিয়াজ হাসল। সিহাব বলল, আচ্ছা ভাই, আজ আসি তাহলে। ঠিক আছে, আর পারলে বাবা মাকে নিয়ে এসো। সিহাব মুচকি হেসে চলে গেল। তখন প্রিয়া ওর ভাইকে বলল, বাবা মাকে নিয়ে আসতে বললি কেন? ব্যাপার কি? ব্যাপার আর কি, এর সাথে তোর বিয়ে দিব। চেনা নেই জানা নেই হুট করে একজনকে বিয়ে করব, পাগল নাকি? হয়েছে, আর নাটক করতে হবে না, তুই ওকে ভালো করে চিনিস। আর আমিও খোঁজ নিয়েছি, তোর ভাবির মুখে সব শুনে সব ঠিকঠাক আছে। আমি সমবয়সী কাউকে বিয়ে করব না। তাহলে বুড়া বেটাকে ঠিক করি। প্রিয়া ভ্যাঙ্কি কাটল। তৃণা বলল, এবার এই ছেলের সাথে তোর বিয়ে দিব, তুই যেটাই বল। তৃণার কথায় ইমতিয়াজও সাই দিল। প্রিয়া মনে মনে ভাবল, এবার আর রক্ষা নেই। সন্ধ্যার পর প্রিয়া হেঁটে কোচিং থেকে বাসায় ফিরছে। একটু একটু বৃষ্টি পড়ছে। এমন সময় সিহাব সাইকেল নিয়ে ওর সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, কি ম্যাডাম, একা একা যাচ্ছেন কেন? পিছনে উঠে পড়েন। প্রিয়া ভ্রুকুচকে বলল, আপনি কি বখাটে নাকি? হঠাৎ এমন মনে হলো কেন? আপনার কথা শুনে। আজকাল তো মেয়েরা এরূপ ছেলে বেশি পছন্দ করে। আমি করি না, বুঝছেন? জি, মনে হয় জোরে বৃষ্টি আসবে। উঠে পড়ুন, তাড়াতাড়ি পৌঁছে দিই। উঠতে পারি, তবে শর্ত আছে। কি? আমাকে আপনার সামনে নিতে হবে, পারবেন? হ্যাঁ, কেন নয়, উঠে পড়ুন। প্রিয়া সিহাবের সামনে উঠে বসল। সিহাব সাইকেল চালাতে লাগলো। প্রিয়ার চুলের ঘ্রাণ সিহাবের নাকে এসে লাগছে। ব্যাপারটা মন্দ নয়। সিহাব বলল, তো আপনি কি রাজি? রাজি না হয়ে উপায় নেই। রাজি না হওয়া পর্যন্ত পিছু ছাড়তাম না। ছ্যাচড়া বলে কথা। এই বলে প্রিয়া হেসে উঠল।